ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের পোস্ট এডিটে বিশেষ আলোচনা চিট ফান্ড ও রোজ ভ্যালি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। যে বিষয়টা দেখা যাচ্ছে যে এসএফআইও এবং ইডির পর এবার সিবিআই। গতকাল আমরা দেখেছি গোটা দেশ জুড়েই বিভিন্ন জায়গায় রোজ ভ্যালির বিভিন্ন অফিসে এবং বেশ কিছু শীর্ষ আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। তারপরে রোজ ভ্যালি কর্তৃপক্ষের তরফ থেকে কালকেই দাবি করা হয়েছিল যে তারা যাবতীয়ভাবে সিবিআইয়ের সঙ্গে তদন্তে সহযোগিতা করেছেন এবং একই সঙ্গে তারা জানিয়েছেন সিবিআই আপত্তিকর কিছু পেয়েছি বলে তাদের জানায়নি। এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে স্বাভাবিকভাবেই, আমানতকারীদের মধ্যেও এক ধরনের উদ্বেগ রয়েছে যে আদৌ তারা টাকা ফেরত পাবেন কিনা। অন্যদিকে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, চিটফান্ড আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারা যে প্রশ্নটা বারবার তুলছেন, যে প্রশ্নটা হয়তো সেবির মতো বেশ কিছু কেন্দ্রীয় সরকারি সংস্থারও, যে আদৌ এই ব্যবসাটা বৈধ না অবৈধ, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে আদালতের কাছেও পৌঁছেছেন রোজ ভ্যালির পক্ষ থেকে যারা এই বিষয়টি ডিল করছেন। আমাদের সঙ্গে রয়েছেন যারা, আমি তার মধ্যে বিক্রমদা, আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করব যে এই যে বারবার প্রশ্নটা উঠছে যে বৈধ এবং অবৈধ, এই প্রশ্নটাকে বিকাশ দা একটু আগে বললেন বৈধ অবৈধ এই বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ যে টাকাটা যেটা তোলা হয়েছে সেটা কিভাবে ফেরত দিচ্ছে বা বেআইনি জায়গায় টাকাটা চলে যাচ্ছে কিনা। আপনি কি মনে করেন? বিধির ব্যাপারটা তো আইনের ব্যাপার, সেটা ঠিক কথা। তো বিকাশও তো ঠিক কথা বলেছেন। আইনে কি আছে সেটা দেখা যাবে, তার জন্যই এনকোয়ারি হচ্ছে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে নিই, এই চিটফান্ড করে বলা হয় খুব লুজলি ব্যবহার করা হয়। চিটফান্ডের জন্য কিছু আইন আছে, কিন্তু আমরা যেটা চিটফান্ড বলি সবসময় জেনারেলটা লুজলি ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্জি ফার্ম। পঞ্জি ফার্ম এর সম্বন্ধে আমেরিকা থেকে 1921 সাল থেকে চলছে এবং এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দ্যাটস এ রিয়ালি ইলিগাল। এখন কথা হচ্ছে, আমি একটা মোদ্দা কথায় যেতে চাচ্ছি। এনকোয়ারি হচ্ছে, তারপরে দেখা যাবে এনকোয়ারি করে যদি দেখা যায় যে তারা কোনো দোষে দুষ্ট নন, কোনো আইন ব্রেক করেননি, তাহলে নিশ্চয়ই তাদেরকে করে দেওয়া হবে। আর যদি দেখা যায় যে দোষে দুষ্ট হয়েছেন, দেখুন আইনটা সবসময় যে একটা ওই কোন অ্যাক্টে কত নম্বর সেকশনে কি আছে এটার চেয়েও বড় কথা হচ্ছে এখানে মানুষ নিয়ে কাজ করছেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে জমা রাখছেন। ইউ ক্যান গিভ এনি নেম ইউ লাইক, টাইম শেয়ার দিতে পারেন, আরও কিছু নাম দিতে পারেন, দের ইজ নো অ্যাবান্ডেন্স অফ নেমস। কিন্তু কথা হচ্ছে যে একটা কনফিডেন্স দেখাতে চাচ্ছেন আপনারা, এবং একদিক থেকে ভালো যতক্ষণ পর্যন্ত অন্যরকম প্রমাণিত না হয় যে অ্যাসেট আমাদের যা আছে সেই অ্যাসেটে আমরা সবকে ফেরত দিতে পারবো উইথ ইন্টারেস্ট অর হোয়াট এভার আমরা যে স্কিমে করেছি। আমার এখানে একটা প্রশ্ন আছে। অ্যাসেটের মধ্যে আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি। অ্যাসেটের মধ্যে আপনাদের ধরা আছে, আপনারা বলুন এটা ঠিক কিনা, মন্দারমণিতে সেন্ট্রাল কোস্টাল জোন ভেঙে বেআইনিভাবে এটা করা হয়েছে। হোটেল যা বা কি রিসর্ট হোয়াট এভার ইট ইজ, এটা বেআইনি। তা এখন ব্যাপার হচ্ছে যে এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কারা জড়িত আছে আমি তার মধ্যে যাব না, এটা পুরো বেআইনি। আমি জানতে চাইছি আপনার কাছে, মন্দারমণিতে শুধুমাত্র কি রোজ ভ্যালি বেআইনি নাকি ওখানে অন্যান্য যে হোটেলগুলো রয়েছে সেগুলো বেআইনি? যারা কোস্টাল রেগুলেশন জোন ভেঙেছে এনভায়রনমেন্টে তারা সবগুলো তারা বেআইনি। এবং খালি মন্দারমণিতে ওরা, আপনি তার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, পদ্ধতিগত ত্রুটির কথা। আমি আসবো এদিকে। উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, পদ্ধতিগত ত্রুটি। তারই সঙ্গে যে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে অ্যাসেট ক্রিয়েশন যদি আমার থাকে আর যদি কোনো আইন আমি লঙ্ঘন না করে থাকি, পারফেক্টলি অলরাইট। আমি টাইম শেয়ারিং এর ব্যাপারে আমি জানি না, আমি বলবো না। কিন্তু কথা হচ্ছে এই যদি দেখা যায় আমেরিকায় হচ্ছে, অন্য জায়গায় চলছে, আমাদের এখানে টাইম শেয়ারিংয়ের ব্যাপারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করে আমাদের এখানে কোনো এনাক্টমেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইটস অলওয়েজ এ সাসপেক্ট। আমার কথা যেটা সেটা হচ্ছে যে মানুষ টাকা জমা রেখেছে। আমি অন্য জায়গাতেও দেখেছি, কিছু আমি দেখেছি যে তারা বলছে যে, ধরুন আমি কথায় বলছি, উদাহরণ দিয়ে বলছি যে 2 বছরে টাকাটা ডবল হবে। আমি এমন কোনো ইন্ডাস্ট্রি বা ইনভেস্টমেন্ট জানি না, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট নই, কিন্তু ইকোনমিক্স যেটুকু পড়েছি তাতে 2 বছরে টাকা ফিরে আসে এমন কিছু ব্যাপার আছে আমার মনে হয়। কি বলছেন? যে অভিযোগ অত্যন্ত মারাত্মক। প্রথম কথা হচ্ছে যে আজকে আমি বিক্রমবাবুর কথাটাকে ওনার সম্মান জানিয়ে বলছি, 2 বছরে টাকা ডবল, 3 বছরে টাকা ডবল, এটা
রোজ ভ্যালি সংক্রান্ত কোনো ব্যাপার নয়, কারণ আমাদের এই ধরনের কোনো স্কিম নেই যেখানে 2 বছরে টাকা ডবল কি 4 বছরে টাকা ডবল এরকম কোনো স্কিম আমাদের আছে। আমাদের সিম্পলি একটা হলিডে প্যাকেজ প্ল্যান, বিফোর দ্যাট ছিল রিয়েল এস্টেট। সেই রিয়েল এস্টেটে 2010-এ আমাদের প্লট বুকিং স্কিম ছিল, সেখানে 2010-এ কোম্পানি সেই স্কিমটাকে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে সেবি যদিও তার উপর একটা অর্ডার দিয়েছিল, কিন্তু তার আগেই স্কিম বন্ধ হয়ে যায়। 4 বছর ধরে সেটা স্যাটে বিভিন্ন আদালত ঘুরে স্যাটে ছিল ফাইনালি, এবং সেইখানে গত লাস্ট 15 ডিসেম্বর কোম্পানির ইন্টেনশনে টাকা যেটুকু মানে 10 to 15%, মানে ব্যবসা বন্ধ হয়েছে 2010-এ, 2011 থেকে 2015 অবধি সেখানে কিন্তু যারা ক্যান্সেলেশন করেছেন, প্লট বুকিং ক্যান্সেলেশন করেছেন, তারা কিন্তু রেগুলার কোর্সে টাকা পেয়ে যাচ্ছিলেন, যদিও সেখানে বেশ কিছু বাড়ছিল। পরবর্তীকালে যখন 2015-র 15 ডিসেম্বর আজকে স্যাট কোম্পানির আবেদনের প্রেক্ষিতে কি করে এলো 2014 15 ডিসেম্বর যখন স্যাট আজকে একটা রায় দেয় যে রিয়েল এস্টেটের সেই পয়সা যেটুকু বাকি রয়েছে মানে 15-20%-এর মতো, সেটা ফেরত দিয়ে দেওয়ার আবেদন কোম্পানি জানায়। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে আপনি বলছেন না মাত্র 15-20%, এখানে আমি হাইকোর্টের কাগজগুলো এনেছি, সেখানে আমি কোম্পানির দাবি বলছি না, স্যাটেরও রয়েছে কাগজ, তাতে কিন্তু ওই আপনি যে এটা আপনাদের কোম্পানির তরফ থেকে 260 crores আপনাদের অডিটেড ব্যালেন্স শিট, ইভেন লেস দ্যান 200 crores কোম্পানির না, সেটা হচ্ছে না, এইটুকু বাকি রয়েছে না, আপনার বলছেন বাকি রয়েছে। জানুয়ারিতে হচ্ছে 260 crores অ্যাজ পার অডিটেড ব্যালেন্স শিট, এবং পরবর্তীকালে যেহেতু পেমেন্ট চালু ছিল তাই ইট ইজ 175 crores উই আর অ্যাজিউমিং। হ্যাঁ, অ্যাজিউমিং, আমি তো বাট ইট ইজ নট গ্রেট দ্যান 260 crores। এবার কিন্তু এইখানেই না, আমি কিন্তু ওই জায়গাটা যাচ্ছি না, আমি কিন্তু বলতে ওই জায়গায় আমি যাচ্ছি, আমি বলছি, আমাকে বলতে দিন। আমি বলছি যে আজকে কোম্পানির যেটা বিকাশবাবু বারবার বলছিলেন বা উনি বারবার বলছিলেন, যেটা হচ্ছে যে টাকা, বা আপনিও বলেছেন যে টাকা ফেরত দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, সেটা আছে কিনা। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আজকে কোম্পানি একটা অ্যাপিলের এগেনস্টে আজকে স্যাট রায় দিয়েছে। আমরা চাইছি আমরা সবসময় ম্যানেজমেন্টকে যেটা বলে এসেছি অ্যাজ এ ফিল্ড কর্মী ইউনিয়নের তরফ থেকে, যে গ্রাহক স্বার্থ সর্বপ্রথম সুরক্ষিত থাকবে, তার সঙ্গে কর্মী স্বার্থ। সেইখানে আজকে আমরা ফেরতের দাবি নিয়ে যে অর্ডারটা পেলাম, এবং সেই অর্ডারটাকে এক্সিকিউট করার জন্য যখন আজকে সেবিকে সুপারভাইজ করার জন্য রাখা হলো, সেবিকে যখন 29 ডিসেম্বর 2014-তে চিঠি করা হলো, গুয়াহাটিতে আমাদের 11,70,00,000 টাকা একটা ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল এস্টেটের ফিক্সড ডিপোজিট রয়েছে। আমরা একটা ইনভেস্টার লিস্ট পাঠাচ্ছি, আমরা এক্সিকিউট করতে চাই, মানুষকে টাকা ফেরত দিতে চাই। তুমি এই ব্যাংকে পাঠালাম, তোমাকে একটা কপি দিলাম। ও ব্যাংকে সেবি ইনস্ট্রাকশন দিল, না তুমি 11,70,00,000 তুমি ফেরত দেবে না, তুমি ফেরত দেওয়া বন্ধ রাখো, ওনাদেরকে দিতে দেবে না। তার পরিপ্রেক্ষিতে আরও 3 বার লেটার করা হলো। লাস্ট লেটারটা গত 19 ফেব্রুয়ারি 2015 সালে সেবিকে করা হয়েছে। আজ অবধি তার রিপ্লাই আসেনি, যেটা বারবার বলা হয়েছে যে আমরা টাকাটা ফেরত দিতে চাই, স্যাটের অর্ডারকে আমরা এক্সিকিউট করতে চাই, তুমি এটাকে একটু ফাস্ট করো। তুমি ইনভেস্টার লিস্ট চেয়েছো, সেটাও তোমাকে দেওয়া হয়েছে, তুমি যা যা চেয়েছো সেটাও তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে 132 কোটি টাকার প্রাইমারি অ্যাসেট লিস্ট ওর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে উইথ ভ্যালুয়েশন করিয়ে। তার মানে 200 কোটি টাকার কাছাকাছি, যেখানে রিয়েল এস্টেটের যে ফিক্সড ডিপোজিট এবং অ্যাসেট 200 কোটি টাকার অলরেডি ডকুমেন্ট সেবিকে দেওয়া হয়েছে। বারবার তাকে বলা হচ্ছে, সেবি নির্দেশ দিচ্ছে না, দেবে না। তাহলে এখানে কি করে আপনারা দেখিয়ে দিয়েছেন, এটাই প্রমাণ। আমি আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, ওনার ব্যক্তিগত কাজ রয়েছেন, উনি খুব একটা বেশিক্ষণ আমাদের সঙ্গে আমরা ওনাকে পাবো না। আমি বিকাশদার কাছে একটা জিনিস জানতে চাই। বিকাশদা, আপনি যেটা বলছিলেন যে বৈধ বা অবৈধর প্রশ্ন নয়, এই কোম্পানি যে টাকা তুলেছে সেটা কতদূর ফেরত দিয়েছে এবং আদৌ সেটা বেআইনিভাবে ব্যবহার হচ্ছে কিনা, সেইটা আপনার মূল প্রশ্ন বলে মনে হয়েছে। আমি আপনার কাছে আরেকটি বিষয় সঙ্গে জানতে চাইবো যে দীর্ঘদিনের সংস্থা, সেই দীর্ঘদিনের সংস্থার সঙ্গে বহু মানুষের স্বার্থ জড়িয়ে, একদিকে কর্মী অন্যদিকে আমানতকারীরা, এদের কি কোনোভাবে মানে আইনের মাধ্যমে আরও বেশি নজরদারির মধ্যে বেঁধে এদের কি স্বচ্ছভাবে ব্যবসা করার কোনো রকম ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের আইনের মধ্যে আছে কি আদৌ? মানে সেটা কি করা সম্ভব আরও কড়া নজরদারিতে, যারা তার ফাঁক বলে নিজেদের যেটা অভিযোগ হচ্ছে যে স্বার্থসিদ্ধি করে বেরিয়ে যাচ্ছে? ঠিক সুপ্রিম কোর্ট এটাই তো নজর করছেন। লক্ষ্য করে দেখবেন সাহারার যা সম্পত্তি, সেই সম্পত্তি তো বিশাল, কিন্তু যখন সুপ্রিম কোর্ট সাহারার সুব্রত রায়কে বললেন যে তুমি টাকাটা ফেরত দাও, আজ পর্যন্ত পারলেন না। এখনো তারা সম্পত্তি বিক্রি করে যে ন্যূনতম টাকা তার জামিনের জন্য তাই জমা দিতে পারলেন না। সেখানেই তো আমাদের আশঙ্কা। সেই জন্য আজকে আশঙ্কাটা ওই জায়গায়, আমার কি সম্পত্তি করেছি আমি মনে করছি ফেরত দিতে পারবো, কিন্তু কার্যত দেয়া যাবে কি? সাহারা পারছে না,
রোজ ভ্যালি পারবে কি, এটাই প্রশ্ন। এবং কেন পারছে না বলে আপনার মনে হয়? সাহারা কেন পারছে না বলে আপনার মনে হয়? যদি সেবি মনে করে যে সেটা তো আমার পক্ষে এখানে বলা ঠিক হবে না, তাই আমি বলছি না। সাহারা কেন পারছে না? সাহারা সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা দিতে পারছে না, অতএব সেটা আমার কাছে এখন বলা ঠিক না। রোজভ্যালির যে সাফাই তার সম্পর্কে আপনারই বা কি অভিমত? আমি আপনাকে বলি এই সেই জন্যই বলছি যে আজকে সেবি বা এসএফআইও তারা সামগ্রিক তদন্ত করে দেখবে তাদের কত লায়াবিলিটি, যে ব্যবসা করছেন সেই ব্যবসার সামগ্রিক বোঝা কত, এই সমস্ত বিচার করার পর এই প্রশ্ন আসতে পারে যেটা আপনি বললেন যে কড়া নজরদারিতে ব্যবসা করতে দেয়া যায় কিনা। নিশ্চয়ই কড়া নজরদারিতে ব্যবসা করতে দেয়া যায়, সেটা সামগ্রিক তদন্তের পর সব অর্থনৈতিক দিকটা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে, এখন নেওয়া যায় না।